আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র ও 10 দলীয় জোটের প্রত্যাহার বেশি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বুধবার। সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়া সহ সব অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ, সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন চলতি মাসেই। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করতে তারেক রহমানের আহ্বান, নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর আশ্বাস। আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রতিশ্রুতি, পলিসি সামিটে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন, বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, কারো অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করা হবে না, ক্রীড়া উপদেষ্টার ঘোষণা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ক্রিকেট আম্পায়ার হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহারের ক্ষেত্রে স্বতন্ত্র এবং 10 দলীয় জোটের প্রার্থীর সংখ্যাই বেশি। বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা দায়িত্বশীল আচরণ করছেন বলে জানিয়েছে ঢাকার 13টি আসনের রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দিন আহমেদ চৌধুরী। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন রোকসানা আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এদের মধ্যে 10 দলীয় জোটের প্রার্থী বেশি। জানিয়েছেন দলীয় সিদ্ধান্তেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন তারা। ঢাকা 10 থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। এখানে অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার নির্বাচন করবে। আর আমি কিশোরগঞ্জ 1 সদর হোসেনপুর আসন থেকে জোটের প্রার্থী হিসেবে আমি প্রার্থিতা, সেখানে আমার বৈধতা আছে, সেখানে আমি নির্বাচন করব। সংগঠনের নির্দেশনার আলোকে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম ঢাকা 18 আসন থেকে। এই আসন থেকে আমাদের দলীয় সিদ্ধান্তে আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমাদের দলীয় প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির হযরত পীর সাহেব চরমনাইয়ের পরামর্শে আমি অত্র আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য আজকে আসছি। 10 দলীয় জোট থেকে জামাত ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেই কারণেই আমি আমার মনোনয়ন প্রত্যাহার করার জন্য এখানে এসেছি। রিটার্নিং অফিসারের কার্যালয় জানিয়েছে ঢাকার 13টি আসনে ইতোমধ্যে মনিটরিং কমিটি করে দেওয়া হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় সব বাহিনীর সাথে বৈঠক করেছেন তারা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে, বিশেষ করে ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। প্রার্থী যারা আছেন সবাই এখন পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করছেন। কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হয়তো প্রার্থীদের যে আচরণবিধির যে ধারা বিষয়গুলি আছে, কখনো কখনো কারো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো জায়গায় ছিল, সেটা তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে অনেক জায়গায় ক্লিয়ার করে নিয়েছেন। তো সফার আমাদের এখানে পরিবেশ খুবই শান্তিপূর্ণ। আমরা এখন পর্যন্ত যে পরিবেশ আছে সেটাতে এই মুহূর্ত পর্যন্ত আমরা সন্তুষ্ট, এবং প্রার্থীদের দিক থেকেও তারা এমন কোনো বড় কোনো অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত করেননি।
তো যে কারণে আমরা প্রত্যাশা করি যে সামনে আমরা একটা উৎসবমুখর নির্বাচন ইনশাল্লাহ করতে পারবো। 21শে জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রার্থীরা। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। এতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকটি নিয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি জাকিয়া আক্তারের কাছে। জাকিয়া রয়েছেন নির্বাচন কমিশনে। জাকিয়া, আপনি নির্বাচন কমিশনে রয়েছেন, সেখানে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকের বিস্তারিত যে সর্বশেষ তথ্য আপনার কাছে রয়েছে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বললেন, এই পোস্টাল ব্যালট নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠকটি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়ে যেই ধরনের প্রশ্নবিদ্ধ এবং যেই ধরনের একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল, সেই আশঙ্কা কাটাতেই আসলে আজকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার তিনি বসেছিলেন এবং এখানে যে বিষয়টি হয়েছে যে পোস্টাল ব্যালট আসলে কি এবং এটি কিভাবে ভোটিংটি হবে এবং এটার গণনা কিভাবে হবে, তো সেই বিষয়গুলো আসলে আজকে পুরোপুরি আসলে তাদেরকে জানানো হয়। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে এখানে যে 122টি দেশের যে সব প্রবাসী ভোটাররা এই পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন, মানে যারা এবার ভোট দেবেন, তো সেসব দেশের বিভিন্ন দূতাবাস থেকে কূটনৈতিক প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি, এবং তারাও যেটি জানিয়েছেন যে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত আছেন আসলে এই পোস্টাল ব্যালটের যে ভোটিংটি হবে সেটি সম্পূর্ণ তারা জানিয়েছেন যে তারা সম্পূর্ণভাবে তারা প্রস্তুত আছেন এই কার্যক্রমটি পরিচালনা করার জন্য। আর প্রধান নির্বাচন কমিশনার আসলে সবাইকে যেই আশ্বাসটি দিতে চেয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটি পোস্টাল ব্যালটে ভোট হতে যাচ্ছে, তো এই পোস্টাল ব্যালটের ভোট যাতে সুষ্ঠুভাবে হয় এবং খুব সুন্দরভাবে হয় সেক্ষেত্রে সবাইকে আসলে ধৈর্যশীল হতে বলেছে এবং সবাইকে এই নতুন একটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে এই পোস্টাল ব্যালট যে নির্বাচনটি হবে এই নির্বাচনের কারণে বাংলাদেশ আসলে একটি ইতিহাস হয়ে থাকবে পুরো বিশ্বের কাছে। তো সবাইকে আসলে এই পোস্টাল ব্যালটটি নিয়ে কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে বিরত থাকতে বলেছেন এবং কারো যদি কোনো ধরনের। জি জাকিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়া সহ সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন ঘিরে পরিস্থিতি যথেষ্ট ভালো। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে এই মাসের মধ্যেই সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকাবের 119তম সভা। তবে অন্তর্বর্তী সরকারের প্রথম সভা এটি। সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদন পেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগকে এক করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে নারী ও শিশু মন্ত্রণালয় করার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়েছে। সভার বিস্তারিত তুলে ধরতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের আগেই সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর চিফ অ্যাডভাইজার মিটিংয়ে আবার এই নির্বাচনের কথা বলেছেন এবং নির্বাচনের আগে উনি অস্ত্র উদ্ধারের উপর জোর দিয়েছেন। উনি বলেছেন যে লুট করা অস্ত্র যে করেই হোক ইলেকশনের আগে যত দ্রুত পারা যায় এগুলোকে উদ্ধার করতে হবে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো আনসার্টেনটি নেই ইনশাল্লাহ, এবং নির্বাচন খুব ভালো হবে, ফ্রি ফেয়ার পিসফুল ফেস্টিভ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটার ও প্রার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রগুলোতে ক্যামেরা স্থাপনে বিশেষ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। 71,98,28,000 টাকা, 21,946টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো, সেখানে এই টাকাটা দিয়ে সিসিটিভি স্থাপন করা হবে
প্রতিটা কেন্দ্রে কমপক্ষে 6টা সিসি ক্যামেরা এই কেন্দ্রগুলোতে থাকবে। আমরা আশা করছি যে জানুয়ারি 31 তারিখের মধ্যেই বাকি কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা। প্রেস উইং জানায়, নিকাবের সভায় গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ, কক্সবাজারের মাতার বাড়ি এবং নরসিংদী জেলার রায়পুরা নামে 4টি নতুন থানা স্থাপনের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। সাতক্ষীরাকে বি থেকে এ শ্রেণীর জেলায় উন্নীত করার প্রস্তাবও পাশ হয়েছে সভায়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্যই বিএনপি কাজ করতে চায় জানিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড করা হবে। রাজধানীর করাইল বস্তিতে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল অনুষ্ঠানে বস্তিবাসীর জন্য তিনি খেলার মাঠ, স্কুল ও বাসস্থানের ব্যবস্থার আশ্বাস দিয়ে বলেন, সাধারণ মানুষের জন্যই তার রাজনীতি। বিস্তারিত রিয়াজ ইসলামের রিপোর্টে। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে করাইলবাসী জড়ো হলেন বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায়। আয়োজনে সাধারণ মানুষের সাথে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও। মূল মঞ্চে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশে ছিলেন সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান, আর সামনে হাজারো মানুষের ঢল। এ সময় করাইলবাসী বেগম জিয়ার দোয়া কামনা করে জানান ভবিষ্যতের প্রত্যাশা। আপনি 17 আসনের প্রার্থী, ইনশাআল্লাহ আমরা আপনাকে জীবন দিয়ে হলো আপনাকে জয়যুক্ত করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমরা দিনে দিনে প্রায় আগুন লেগে পুড়ে যাই করাইল বস্তিবাসী। আমাদের এইখানে যেন তারেক রহমান স্যার পুনর্বাসনের ব্যবস্থা করে, যেন আমাদের বারবার আগুনে ক্ষতিগ্রস্ত না হয়। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান করাইলবাসীকে আশ্বাস দেন, ভবিষ্যৎ প্রজন্ম হবে বৈষম্যহীন, যারা আধুনিক শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান পাবেন সমানভাবে। এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আপনাদের এলাকার মধ্যে ক্লিনিক থাকবে, হাসপাতাল থাকবে, সবকিছু থাকবে। এইভাবে আমরা আপনাদের এই এলাকাটাকে গড়ে তুলতে চাই, এইভাবে সাজিয়ে তুলতে চাই। তার আশ্বাস বাস্তবায়নে দাবি করেন এলাকাবাসীর দোয়া ও সমর্থন। যেই মা বোনদের ফ্রি শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়া করে দিয়ে গেছিলেন, সেই মা বোনরা শিক্ষা পেয়েছে, শিক্ষায় আজকে তারা শিক্ষিত হয়েছে, কিন্তু সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বিএনপি মানুষের ভালোবাসায় রাষ্ট্রের দায়িত্ব পেলে শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্যই কাজ করবে বলে জানান তারেক রহমান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও রাশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের উন্নয়ন ভাবনা জানতে চেয়েছেন তারা। সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমানের প্রতি আগ্রহ রয়েছে দেশগুলোর। আগামীতে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন এবং যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক, ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন। উনি আসার পরে আমি তো বলছি যে ওনার 25শে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন মানে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনাধীন। ইলেকশন নিয়ে ওইভাবে কোনো স্পেসিফিক ডিটেইলড আলোচনা হয়নি। তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে, ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে, এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে ভোট দেওয়ার একটা সুযোগ পাবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সালিমপুরে অভিযানের সময় হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে।
র্যাব সদস্যরা জানান, নিহত মোহাম্মদ মোতালেব হোসেন জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে সেখানে অন্তত 4 থেকে 500 সদস্যের সংঘবদ্ধ সন্ত্রাসী দল হামলা চালায়। হামলায় আহত র্যাবের 3 সদস্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তবে একজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে, বাকি 2 জনকে রাখা হয়েছে জরুরি বিভাগে। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানান র্যাব কর্মকর্তারা। র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাল হোসেন জানান, নিহত র্যাব কর্মকর্তার বাড়ি কুমিল্লায়। ময়নাতদন্ত শেষে তার প্রথম জানাজার নামাজ র্যাব 7 কার্যালয় ও দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ বাড়ি কুমিল্লায় হবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেবেন তারা। এতে সরকারি কর্মচারীরা খুশি হবেন জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে। বিস্তারিত রফিকুল বাশারের রিপোর্টে। সরকারি কর্মজীবীদের বেতন সবশেষ বেড়েছিল 2015 সালে। সে বছর সব স্কেলের বেতন 101% বাড়িয়ে সর্বনিম্ন মূল বেতন করা হয়েছিল 8,250 টাকা, আর সর্বোচ্চ মূল বেতন করা হয় 78,000 টাকা। 10 বছর পর বেতন বাড়ানোর প্রয়োজন বিবেচনায় গত বছর সাবেক সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। পিতামাতাসহ 6 জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয়, 2 সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারের সম্পদ পরিস্থিতি ও দারিদ্র্য নিরসনে প্রয়োজনীয় সম্পদ যোগান দেওয়ার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীরা খুশি হবেন এমন সুপারিশ থাকবে প্রতিবেদনে। খুশি হবে যেই করুক, আমরা মোটামুটি যতটুক সে বলে চেয়ারম্যান বলেছেন সবাই খুশি হবে, উনি আমাকে বললেন। চেয়ারম্যান অন্যান্য সদস্যরা যাবেন, ওনার সাথে চিফ অ্যাডভাইজার সাথে আমিও থাকবো। মূল্যস্ফীতি এবং বাস্তবতা বিবেচনায় নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও জানান উপদেষ্টা। এইগুলি সব বিবেচনা নিয়ে না হয়েছে, সব দ্রব্যমূল্য বৃদ্ধি, কস্ট অফ লিভিং ইনক্রিজ সব না হয়েছে। দেখবেন কালকে রিপোর্ট দেওয়ার পর সিদ্ধান্ত কী নেব আমরা। দেশে বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ। অন্তর্বর্তী সরকার এই চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো ঘোষণা করবে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এটা জানতে অপেক্ষা করতে হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ভারতে গিয়ে টাইগারদের টি-20 বিশ্বকাপ খেলার ইস্যুতে অনড় অবস্থানে সরকার। অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশ খেলতে পারবে না বলেও জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ভেন্যু পরিবর্তনের অতীত নজিরের উদাহরণ দেন তিনি। আদিল আহমেদ শানের রিপোর্ট। আইসিসির বেঁধে দেয়া 21শে জানুয়ারির মধ্যে ভারতে বিশ্বকাপ খেলবে কিনা বাংলাদেশ তা জানানোর কথা ছিল বিসিবির। নির্ধারিত সময়ের একদিন আগেই সরকারের পক্ষ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে তিনি বলেন, আইসিসি অযৌক্তিকভাবে বাংলাদেশকে ভারতে খেলাতে পারে না। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। রাজনৈতিক ইস্যুতে পাকিস্তানের মতো বিশ্বজয়ী দলের ভেন্যু পরিবর্তনের নজিরও তুলে ধরেন তিনি। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হবে এমন তথ্য সরকারের কাছে নেই। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামাতে ইসলাম বদ্ধপরিকর উল্লেখ করে দলের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে। রাজধানীতে আয়োজিত দিনব্যাপী পলিসি সামিটে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করে সুশাসন নিশ্চিতের অঙ্গীকার করেন জামাতের আমির। তাফহিমুল ইসলামের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামাত, তার ওই খসড়া তুলে ধরতে এই পলিসি সামিট। নারী, তরুণ ও বিভিন্ন সেক্টরের 12টি সেশন ও প্যানেলে আলোচনায় উঠে আসে
জামাতের 5 বছরের কর্মপরিকল্পনা। ক্ষমতায় এলে 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা, 60 ও 5 বছরের কম বয়সীদের বিনামূল্যে চিকিৎসা, সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে গর্ভবতী ও অনূর্ধ্ব 2 বছর বয়সী শিশুদের, শিক্ষার্থী ও বেকারদের সুদমুক্ত ঋণ প্রদান, বিশ্বের সবচেয়ে বড় নারী বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ প্রায় 31টি ভিশনের ঘোষণা আসে সামিটে। গভর্নমেন্টে কিংবা পার্লামেন্টে কোনো নারী নাই, তার মানে কি কোনো নারী বান্ধব আইন হবে না? Men are responsible, right? And women are also responsible. এখন ইয়াং জেনারেশন বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কিভাবে কাজে লাগানো সম্ভব, ইয়াং জেনারেশনকে ইম্পাওয়ার করা সম্ভব, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে। সামিটের শুরুতে 40টিরও বেশি দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের সামনে বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শিক্ষা হবে নৈতিকতা ভিত্তিক, আর এই শিক্ষা হবে প্রফেশনাল শিক্ষা। আমরা ওই সমস্ত বেকামা থিওরিটিক্যাল শিক্ষা এই দেশের জন্য আর একেবারেই চাচ্ছি না, ওইটাকে বিদায় করে দিতে হবে। সত্যিকারের শিক্ষা দেশে ফিরিয়ে আনতে হবে। 2 নম্বর হচ্ছে সোশ্যাল জাস্টিস। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সব কিছু নির্মূল হবে। দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিত করার কথা জানান দলটির শীর্ষ নেতারা। Priority of Jamaat Islami and our commitment is that we'll make a corruption-free society and corruption-free government. With unity, honesty, and complement leadership, competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity, and shared prosperity. সামিটে শিক্ষা, স্বাস্থ্য, গবেষণা ও অর্থনীতির পাশাপাশি উঠে আসে 3 বছরের জন্য সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ না বাড়ানোর প্রতিশ্রুতি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে বিপিএল টি20 প্রসঙ্গ। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। 25শে জানুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর 35 জন সদস্য। কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাতু 14 DR কঙ্গো কন্টিনজেন্টের 62 জন সদস্যকে প্রতিস্থাপনের অংশ হিসেবে তারা যাত্রা করবেন। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কঙ্গোগামী কন্টিনজেন্ট বানাতু 15-এর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম বয়ে আনতে কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সে সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কাজ করবেন, আমাদের যে দায়িত্ব অর্পিত হবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। যে কোনো ধরনের ওখানকার যারা ম্যানেজমেন্টে যারা আছে, লিডারশিপে আছে, ফোর্স কমান্ডার, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ হেড যারা আছে, তাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ডু। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী 8 ইউরোপীয় দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা 100% কার্যকর করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে গ্রিনল্যান্ড দখলের সময় এখনই। এ অবস্থায় অ্যান্টি কোয়ার্নস আইন বা জবরদস্তি বিরোধী আইন সক্রিয় করার কথা বলছেন ফরাসি প্রেসিডেন্ট। পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রখ্যাত চিকিৎসক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চুর স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়। আয়োজনে দীর্ঘদিনের সহকর্মী আব্দুল লতিফ বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তারা বলেন, অবিচল নেতৃত্বের জন্য আব্দুল লতিফ বাচ্চু ছিলেন অনুসরণীয়। আর মত সত্যভাবে প্রকাশ করেছেন।
এজন্যে বাচ্চু ভাইকে ধন্যবাদ এবং বাচ্চু ভাইয়ের মৃত আত্মার প্রতি যেন আল্লাহ শান্তি দেয়। বাচ্চু ভাই ছিল একটা অলংকার, আমাদের সবার জন্য তিনি একটা আদর্শ রেখে গেছেন। নিটল টাটা বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো আম্পায়ার হিসেবে স্বীকৃতি পেলেন একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। 18 বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের এই তরুণ তার দক্ষতা দিয়ে সবার মন জয় করেছেন। আম্পায়ার হিসেবে তার এই অর্জন অস্ট্রেলিয়া জুড়ে হুইল চেয়ার ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মুক্ত করবে বলে মনে করছেন অনেকেই। মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। তার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পূবালী ব্যাংক আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে। সার্টিফিকেশনটি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান, আইসিটি অপারেশনস বিভাগের প্রধান মোহাম্মদ হেলাল উদ্দিন, কন্ট্রোল কেস ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট সুরেশ দাদলানি, কার্ড অপারেশন বিভাগের প্রধান অসীম কুমার রায় সহ অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণে বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। থাইল্যান্ডের রামাটু রোডে নির্মাণাধীন একটি প্রকল্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় চলন্ত ট্রেনের উপর নির্মাণ কাজে নিয়োজিত একটি ক্রেন ধসে পড়ার ঘটনায় অন্তত 32 জন নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকায় 2 স্থানে একযোগে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ওপর থেকে কিছু নির্মাণ সামগ্রী নিচে পড়ে একটি হাইড্রোলিক সিস্টেমে আঘাত করে। এতে হাইড্রোলিক তেল বের হয়ে আশেপাশের গরম স্টিল ও ধাতব যন্ত্রাংশের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। জানাবো খেলার খবর। নির্বাচনী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র ও 10 দলীয় জোটের প্রত্যাহার বেশি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বুধবার। সুষ্ঠু নির্বাচনের জন্য লুট হওয়া সহ সব অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টার নির্দেশ। সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন চলতি মাসে। শ্রেণী বৈষম্য ভুলে গণমানুষের জন্য কাজ করতে তারেক রহমানের আহ্বান। নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর আশ্বাস। আধুনিক কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামের প্রতিশ্রুতি। পলিসি সামিটে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর সুপারিশ করে প্রতিবেদন জমা দিচ্ছে জাতীয় বেতন কমিশন। বিবেচনায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। কারো অযৌক্তিক চাপের কাছে নতি স্বীকার না করা হবে ক্রীড়া উপদেষ্টার ঘোষণা। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।